আজ ২ মে ২০২৬। এবং ইতিমধ্যেই সিআরপিএফ এর কনস্টেবল নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, টেকনিক্যাল, ট্রেডসম্যান আর পায়োনিয়ার পদের জন্য। আর এই প্রক্রিয়া চলবে এই মাসের ১৯ তারিখ পর্যন্ত। শূন্য পদ কিন্তু ৯,০০০-এর বেশি। বাবা, বিশাল সুযোগ। একদম। আর তাই আজ আমরা প্রায় ৫০ পৃষ্ঠার এই বিশাল নোটিফিকেশনটির গভীরে যাব। বোঝার চেষ্টা করব কেন এই সরকারি ফর্মে এত খুঁটিনাটি নিয়ম থাকে আর কিভাবে একটি নির্ভুল অনলাইন আবেদন জমা দেওয়া যায়। আসলে এত বড় মাপের একটা নিয়োগ প্রক্রিয়া তো, যেখানে ধরুন সারা দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ আবেদন করছেন, সেখানে কোনো মানুষের পক্ষে তো প্রতিটি ফর্ম আলাদা করে পড়ে দেখা সম্ভব নয়। তা তো বটেই, ম্যানুয়ালি চেক করা অসম্ভব। রাইট। গোটা ব্যবস্থাটাই আসলে একটা স্বয়ংক্রিয় ফিল্টার। নির্দেশিকাগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে প্রথম ধাপ থেকেই অযোগ্য বা অসতর্ক আবেদনগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়। মানে সিস্টেম নিজেই ছেটে ফেলবে। একদম। এই নিয়মগুলো কাউকে অযথা হয়রানি করার জন্য নয়, বরং একটা নিখুঁত আর পক্ষপাতহীন ব্যবস্থা বজায় রাখার জন্য। আর এই ফিল্টারিং প্রক্রিয়ার একদম প্রথম ছাঁকনিটা হলো প্রার্থীর বয়স। হ্যাঁ, এই বয়সের বিষয়টা নিয়ে আমার একটু খটকা লেগেছে নোটিফিকেশনটা পড়ার সময়। কেন, কি মনে হলো? মানে এখানে সবার জন্য বয়সের মানদণ্ড কিন্তু এক রাখা হয়নি। বিজ্ঞপ্তিতে দুটি আলাদা বয়সের কাঠামো দেওয়া আছে। হ্যাঁ, পদের ধরন অনুযায়ী আলাদা করা হয়েছে। রাইট। যেমন ধরুন, কনস্টেবল, ড্রাইভার পদের জন্য বয়স হতে হবে ২১ থেকে ২৭ বছরের মধ্যে। মানে প্রার্থীর জন্ম তারিখ হতে হবে ২ জানুয়ারি ১৯৯৯ থেকে ১ জানুয়ারি ২০০৫-এর মধ্যে। একদম ঠিক। কিন্তু অন্যান্য ট্রেড, যেমন মেকানিক, কার্পেন্টার, কুক, টেইলার বা বারবার, এদের ক্ষেত্রে বয়সসীমা বেশ কিছুটা কম, ১৮ থেকে ২৩ বছর। হ্যাঁ, ওখানে জন্ম তারিখ ২ জানুয়ারি ২০০৩ থেকে ১ জানুয়ারি ২০০৮-এর মধ্যে হতে হবে। তো সংরক্ষিত ক্যাটেগরির জন্য তো ছাড় আছেই, যেমন SC/STদের জন্য ৫ বছর আর OBCদের জন্য ৩ বছর। কিন্তু আমার প্রশ্ন হলো, ড্রাইভারদের জন্য বয়সের মানদণ্ডটা এতটা আলাদা কেন? মানে বেশি বয়সের কেন রাখা হলো, তাই তো? হ্যাঁ, একজন ১৮ বছরের ছেলেলে যদি কুক হিসেবে সিআরপিএফে যোগ দিতে পারে, তাহলে ড্রাইভার হিসেবে কেন নয়? এটা অনেকটা ওই ১৮ বছর বয়সে লার্নার্স লাইসেন্স পাওয়া আর পেশাদার ভারী গাড়ি চালানোর মধ্যে যে পার্থক্য, সেরকম কি? একদম পারফেক্ট তুলনা দিয়েছেন। এর পেছনে আসলে সিআরপিএফ এর কাজের বাস্তব পরিস্থিতিটা বুঝতে হবে। একজন কনস্টেবল ড্রাইভারের দায়িত্ব তো কোনো সাধারণ রাস্তায় গাড়ি চালানোর মতো নয়। না, ওদের তো অনেক রিমোট এরিয়াতে যেতে হয়। হ্যাঁ, ট্রুপস বহন করা, অত্যন্ত দুর্গম পাহাড়ি বা সংবেদনশীল কনফ্লিক্ট জোনগুলোতে ভারী রসদ পৌঁছে দেওয়া, এর জন্য তাদের হেভি ট্রান্সপোর্ট ভেহিকেল চালানোর লাইসেন্স থাকতে হয়। আর তার সাথে বাস্তব ড্রাইভিং অভিজ্ঞতাও তো লাগবে। অবশ্যই। একজন ১৮ বছর বয়সী সদ্য স্কুল পাস করা তরুণের পক্ষে তো ভারী যান চালানোর লাইসেন্স বা সেই পরিপক্কতা থাকা সম্ভব নয়। ১৮ বছর বয়সে তো মানুষ সবে সাধারণ হালকা গাড়ি চালানো শেখে। রাইট। স্নায়ুর জোর বা নার্ভ শক্ত হতেও তো একটু সময় লাগে। একদম। সেই জন্যই ড্রাইভার পদের জন্য ন্যূনতম বয়স ২১ বছর রাখা হয়েছে। অর্থাৎ এটা স্রেফ একটা আমলাতান্ত্রিক সিদ্ধান্ত নয়, ফিল্ডের বাস্তব অভিজ্ঞতার ওপর ভিত্তি করেই তৈরি। ঠিক তাই। অন্যদিকে অন্যান্য ট্রেড যেমন কার্পেন্টার বা কুক, যাদের কাজ মূলত স্কিল বা নির্দিষ্ট হাতের কাজের ওপর নির্ভরশীল, তাদের ক্ষেত্রে ১৮ বছর বয়স থেকেই শারীরিক সক্ষমতা তৈরি হয়ে যায়। হ্যাঁ, মেকানিক পদের ক্ষেত্রেও যেমন মাধ্যমিকের পর ITI সার্টিফিকেট আর ১ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে, যা ১৮ থেকে ২৩ বছরের মধ্যে অর্জন করা একেবারে বাস্তবসম্মত। আচ্ছা, বয়সের এই হিসাবটা করার ক্ষেত্রে তো একটা নির্দিষ্ট তারিখ বেঁধে দেওয়া হয়েছে, তাই না? হ্যাঁ, বিজ্ঞপ্তিতে খুব স্পষ্ট করে বলা আছে, বয়সের হিসাব করার চূড়ান্ত তারিখ বা ক্রুশিয়াল ডেট হল ১ জানুয়ারি ২০২৬। মানে এই তারিখের হিসাবেই বয়সীমার মধ্যে থাকতে হবে। একদম। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, বয়সের প্রমাণের ক্ষেত্রে সিআরপিএফ কোনো আধার কার্ড বা প্যান কার্ড গ্রহণ করবে না। তাহলে বয়সের প্রমাণ হিসেবে কি দেখাতে হবে? বয়সের একমাত্র অকাট্য প্রমাণ হিসেবে ধরা হবে প্রার্থীর ম্যাট্রিকুলেশন বা ১০ম শ্রেণীর পাস সার্টিফিকেটকে। ও আচ্ছা, তাহলে যদি কারো আধার কার্ডে জন্ম তারিখ বা নামের বানান একরকম থাকে আর ১০ম শ্রেণীর সার্টিফিকেটে অন্যরকম থাকে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে বড় বিপদ। অনেক সময় তো মানুষের দুটো সার্টিফিকেটের নামের বানানে একটা এ বা ই এর এদিক ওদিক থাকে। বিন্দুমাত্র অমিল থাকলে আবেদন সরাসরি বাতিল হয়ে যাবে। সোজা বাতিল, কোনো সুযোগ নেই? না, আবেদনপত্রে দেয়া প্রার্থীর নাম, বাবার নাম, মায়ের নাম আর জন্ম তারিখ, প্রতিটি তথ্য হুবহু ১০ম শ্রেণীর সার্টিফিকেটের সঙ্গে মিলতে হবে। মানে একটা বানানের ভুলের জন্য পুরো প্রার্থীতা খারিজ? একদম। ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যখন এটা চেক করা হবে, তখন কোনো হলফনামা বা অ্যাফিডেভিট দিয়েও কাজ হবে না। বাবা, খুব কড়াকড়ি। তো বয়সের এই ধাপ পেরোনোর পর আমরা এমন একটা বিষয়ে ঢুকছি যাকে ভৌগোলিক পরিচয়ের ফাঁদ বলা যেতে পারে। ডোমিসাইল বা স্থায়ী ঠিকানার বিষয়টা বলছেন তো? হ্যাঁ, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই নিয়োগটি মূলত ডোমিসাইল ভিত্তিক। মানে ওই যে ৯,০০০-এর বেশি শূন্যপদ, সেগুলো গোটা দেশের জন্য এক ঢালাওভাবে রাখা হয়নি। না, ওগুলো প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল অনুযায়ী নির্দিষ্ট ভাগে ভাগ করা আছে। হ্যাঁ, আর প্রার্থীদের অবশ্যই নিজেদের রাজ্যের ডোমিসাইল বা পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট মানে PRC দেখাতে হবে। একদম। কেউ যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন, তবে তিনি শুধু পশ্চিমবঙ্গের কোটাতেই লড়তে পারবেন, মহারাষ্ট্র বা বিহারের কোটায় নয়। এটা অনেকটা স্পোর্টস টুর্নামেন্টের মতো। আপনি যদি বাংলার হয়ে খেলতে নামেন, তবে টুর্নামেন্টের মাঝপথে হঠাৎ করে মহারাষ্ট্রের জার্সি গায়ে চাপাতে পারবেন না। দারুণ বলেছেন। আসলে সিআরপিএফ এর মতো একটা কেন্দ্রীয় বাহিনীতে সারা দেশের সব প্রান্তের মানুষের সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করতেই এই ডোমিসাইল ব্যবস্থাটা রাখা হয়। আচ্ছা, একটা প্রশ্ন করি, কেউ যদি ফর্ম পূরণের সময় ভুল রাজ্য নির্বাচন করে ফেলে, তাহলে তার আবেদন বাতিল? মানে ধরুন সে পরে বুঝতে পারল যে তার পাশের রাজ্যে শূন্যপদ বেশি, তখন কি এই রাজ্য পরিবর্তনের কোনো আবেদন করার রাস্তা খোলা থাকে? কোনো অবস্থাতেই নয়। নোটিফিকেশনে খুব কড়া ভাষায় লেখা আছে যে রাজ্য পরিবর্তনের কোনো অনুরোধ কোনো পর্যায়ে গ্রহণ করা হবে না। মানে একবার ফর্ম সাবমিট হয়ে গেলে ডোমিসাইল স্টেট পুরোপুরি লক হয়ে যায়? একদম লক।
তবে হ্যাঁ, এর মধ্যে দুটি রাজ্যের ক্ষেত্রে একটা ব্যতিক্রম আছে, আসাম আর অরুণাচল প্রদেশ। আচ্ছা, কেন? ওখানে কি নিয়ম? এই দুটি রাজ্য সাধারণত নাগরিকদের ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করে না, তাই সরকার এদের জন্য নিয়মটা একটু শিথিল করেছে। ফর্ম পূরণের সময় তাদের এটা আপলোড করতে হবে না। ও, তাহলে ওদের ভেরিফিকেশন কিভাবে হবে? ওদের রেসিডেন্সিয়াল স্ট্যাটাস পরে সরাসরি সংশ্লিষ্ট জেলা কর্তৃপক্ষের মাধ্যমে ভেরিফাই করে নেওয়া হবে। বুঝলাম। আচ্ছা, এই স্থায়ী ঠিকানার নিয়মের ভেতরে আরেকটা জটিল পরিস্থিতি তৈরি হতে পারে। ধরুন, একজন প্রার্থীর আদিবাড়ি বিহারে, কিন্তু তিনি কর্মসূত্রে পশ্চিমবঙ্গে বসবাস করছেন। মানে মাইগ্রেটেড বা পরিযায়ী প্রার্থী। হ্যাঁ, তো তিনি যদি এসসি, এসটি বা ওবিসি তালিকাভুক্ত হন, তবে তিনি কোন রাজ্যের কোটায় আবেদন করবেন? সংরক্ষণের সুবিধে কি তিনি পাবেন? খুব ভালো প্রশ্ন। এই পরিযায়ী প্রার্থীদের জন্য একটা ইনফর্মড চয়েস বা সচেতন পছন্দের নিয়ম আছে। অনলাইনে ফর্ম পূরণের সময়ই তাকে সিদ্ধান্ত নিতে হবে যে তিনি কোন রাজ্যের সুবিধা নিতে চান। মানে যে কোনো একটা বাঁচতে হবে। হ্যাঁ, তিনি যদি তার নিজের আদি রাজ্য বা স্টেট অফ অরিজিনের সুবিধা পেতে চান, তবে তাকে সেই রাজ্যের আদি বাসিন্দা হিসেবে ফর্ম পূরণ করতে হবে। সেখানকার সার্টিফিকেট দেখাতে হবে। আর যদি বর্তমানে যেখানে বসবাস করছেন সেখানকার কোটায় আবেদন করতে চান, তাহলে তাকে সেখানে আনরিজার্ভড বা সাধারণ প্রার্থী হিসেবে গণ্য করা হবে। মানে সংরক্ষণ পাবেন না। একমাত্র যদি তিনি সেই নতুন রাজ্যেরও সংরক্ষিত তালিকার অন্তর্ভুক্ত হন, তবেই তিনি সেখানে সংরক্ষণ পাবেন। আর একবার এই অপশন বেছে নেওয়ার পর তা আর পরিবর্তন করা যাবে না। বোঝা যাচ্ছে পুরো সিস্টেমটাই এমনভাবে সাজানো যাতে কোনো জালিয়াতি করা না যায়। তো ভৌগোলিক পরিচয়ের এই হার্ডেলটা পার হওয়ার পর এবার মূল আবেদন প্রক্রিয়া কথায় আসি। হ্যাঁ, অনলাইনে ফর্ম ফিল আপ। বিজ্ঞপ্তিতে পরিষ্কার বলা আছে, আবেদন শুধুমাত্র অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমেই করতে হবে। মানে ডাকযোগে বা হাতে লেখা ফর্ম চলবে না। না, একেবারে না। আর এই পুরো প্রক্রিয়াটি দুটি প্রধান ধাপে বিভক্ত। রাইট। স্টেপ 1 হলো প্রাথমিক রেজিস্ট্রেশন। এখানে ইমেল, মোবাইল নম্বর আর নাম দিতে হবে। এটা সাবমিট করলে একটা লগইন আইডি আর পাসওয়ার্ড আসবে। আর তারপর স্টেপ 2তে সেই আইডি দিয়ে পুনরায় লগইন করে বাকি বিস্তারিত তথ্য, শিক্ষাগত যোগ্যতা আর ডোমিসাইলের বিবরণ পূরণ করতে হবে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, স্টেপ 1 এর রেজিস্ট্রেশনের সময় দেয়া তথ্য, মানে নাম, ইমেল, মোবাইল, এগুলো কিন্তু কোনো অবস্থাতেই পরে পরিবর্তন করা যায় না। একদম ঠিক বলেছেন, কারণ এই তথ্যগুলোর উপর ভিত্তি করে সিস্টেম প্রার্থীর একটি ইউনিক প্রোফাইল তৈরি করে। তাই টাইপ করার সময় খুব সতর্ক থাকতে হবে। আর এই অনলাইন প্রক্রিয়ার সবচেয়ে চিন্তার বিষয় হলো, সেশন মাত্র 30 মিনিটের জন্য স্থায়ী হয়। মানে লগইন করার পর মাত্র আধা ঘন্টা। হ্যাঁ, ওই সময়ের মধ্যে কাজ শেষ না হলে সেশন এক্সপায়ার হয়ে যাবে। এটা শুনলেই তো মনে হয় যেন মাথার উপর একটা টাইম বোমা বা কাউন্টডাউন ক্লক টিকটিক করছে। এত কম সময় কেন দেওয়া হয়? এটা মূলত আইটি বা ইনফরমেশন টেকনোলজির দিক থেকে সার্ভারের উপর চাপ কমানোর জন্য। মানে সার্ভার যাতে ক্র্যাশ না করে। ঠিক তাই। একসঙ্গে লক্ষ লক্ষ মানুষ যখন পোর্টালে ঢোকার চেষ্টা করেন, তখন কেউ যদি ঘন্টার পর ঘন্টা একটা সেশন আটকে রাখেন, তাহলে তো মুশকিল। রাইট। তাই প্রার্থীদের বাধ্য হয়ে আগে থেকে সতর্ক হতে হয়। ফর্মে ঢোকার পর তো ডকুমেন্ট খোঁজার কোনো সুযোগই নেই। না, ল্যাপটপ বা মোবাইলের সামনে বসার আগেই সব ডকুমেন্টের স্ক্যান কপি, ছবি, সিগনেচার হাতের কাছে গুছিয়ে রাখতে হবে। আচ্ছা, আরেকটা বিষয়, অনেকে তো ভাবেন যে যেহেতু একাধিক কাজের অভিজ্ঞতা আছে, তাই কনস্টেবল ড্রাইভারের জন্য একটা ফর্ম ফিল আপ করবেন, আবার কুক পদের জন্য একটা করবেন। এটা হলো আবেদন বাতিল হওয়ার সবচেয়ে দ্রুত এবং নিশ্চিত রাস্তা। তাই নাকি? হ্যাঁ, একজন ব্যক্তি শুধুমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন। সিস্টেমের ব্যাকএন্ডে এমন অ্যালগোরিদম থাকে যা নাম, জন্ম তারিখ দিয়ে ডুপ্লিকেট এন্ট্রি শনাক্ত করতে পারে। আর ধরা পড়লে কি হবে? সবগুলো আবেদন তো বাতিল হবেই, উপরন্তু সিআরপিএফ ওই প্রার্থীকে পুরো পরীক্ষা প্রক্রিয়া থেকেই বহিষ্কার বা ডিবার করতে পারে। বাপরে, খুব সাংঘাতিক। এবার আসি ফর্মের সেই অংশে যেখানে সম্ভবত সবচেয়ে বেশি মানুষের আবেদন বাতিল হয়, ছবি আর নথিপত্র আপলোড। হ্যাঁ, এখানকার নিয়মগুলো খুব কড়া। নিয়মগুলো শুনলে মনে হবে যেন পাসপোর্ট তৈরি হচ্ছে। ছবির সাইজ হতে হবে 35 মিলিমিটার বাই 45 মিলিমিটার। ফাইলের সাইজ 50 থেকে 100 কেবির মধ্যে। ব্যাকগ্রাউন্ডটাও হালকা রঙের হতে হবে। হ্যাঁ, সাধারণত সাদা বা হালকা ধূসর। আর সবচেয়ে আশ্চর্যের নিয়ম হলো, ছবির উপর ছবি তোলার তারিখ স্পষ্টভাবে প্রিন্ট করা থাকতে হবে। টুপি বা চশমা পরা চলবে না এবং দুটো কান স্পষ্ট দেখা যেতে হবে। আর স্বাক্ষরের ক্ষেত্রে সাদা কাগজে শুধুমাত্র কালো কালির কলমে করা স্বাক্ষর আপলোড করতে হবে, নীল কালিতে হলে চলবে না। এখন আমার একটা প্রশ্ন আছে। আজকাল তো সেলফির যুগ, সবার ফোনেই দারুণ ছবি ওঠে। একটা কনস্টেবল পদের জন্য ছবির ওপর তারিখ প্রিন্ট করা, চশমা না পরা, এত খুঁটিনাটি নিয়ম কি একটু বেশি বাড়াবাড়ি নয়? সাধারণ দৃষ্টিকোণ থেকে বাড়াবাড়ি মনে হতে পারে, কিন্তু এই নিয়মগুলোর পিছনে অত্যাধুনিক প্রযুক্তি কাজ করছে। এখন তো আর ম্যানুয়াল ফাইলে বা চোখের দেখায় কাজ হয় না। তাহলে কিভাবে হয়? এর পেছনে কাজ করে অটোমেটেড ফেস রেকগনিশন সফটওয়্যার এবং বায়োমেট্রিক চেকিং সিস্টেম। ও আচ্ছা, তার মানে সফটওয়্যার নিজেই ছবি স্ক্যান করে পরিচয় নিশ্চিত করে? একেবারেই। ছবির ওপর তারিখ থাকাটা প্রমাণ করে যে প্রার্থীর চেহারাটা সাম্প্রতিক, কারণ ৩-৪ বছরে তো মানুষের মুখের আদলে পরিবর্তন আসে। আর চশমা বা টুপি? ওগুলো পরে থাকলে চোখের চারপাশের বায়োমেট্রিক পয়েন্ট ঢেকে যায়, তখন সফটওয়্যার চেহারা সঠিকভাবে মেলাতে পারে না। আর দুটো কান স্পষ্টভাবে দেখা যাওয়ার নিয়মটিও মূলত ফেশিয়াল সিমেট্রি মাপার জন্য জরুরি। মানে মুখের প্রতিসাম্য মাপার জন্য। তো এই কড়াকড়ির মূল উদ্দেশ্যটা কি? একটাই উদ্দেশ্য,
ইমপারসনেশন বা প্রক্সি পরীক্ষা দেওয়া আটকানো। মানে একজনের হয়ে অন্যজনের পরীক্ষা দিতে চলে আসা। হ্যাঁ, আগে তো এটা একটা বিরাট দুর্নীতির জায়গা ছিল। এখন ফিজিক্যাল টেস্টের সময় প্রার্থীর আঙুলের ছাপ আর ছবি নেওয়া হবে। তারপর পরবর্তী ধাপে সেগুলো মেলানো হবে। হ্যাঁ, মেডিকেল পরীক্ষার সময় বা ডকুমেন্ট ভেরিফিকেশনে সেই ডেটা বারবার মেলানো হবে। অমিল পাওয়া গেলে আইনি ব্যবস্থার মুখেও পড়তে হতে পারে। বুঝলাম। এই ব্যাখ্যার পর ছবির নিয়মগুলোকে আর কোনোভাবেই বাড়াবাড়ি মনে হচ্ছে না। ক্যাজুয়াল সেলফি তুলে আপলোড করাটা সত্যিই বোকামি। একদম। প্রফেশনাল স্টুডিওতে গিয়ে ছবি তোলাই বুদ্ধিমানের কাজ। এবার আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, ফি প্রদান। জেনারেল, ইডব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরির পুরুষদের জন্য ফি ১০০ টাকা। হ্যাঁ, এটা অনলাইনে ইউপিআই বা কার্ডের মাধ্যমে দেওয়া যাবে। আর এসসি, এসটি, মহিলা এবং এক্স সার্ভিসম্যানদের কোনো ফি দিতে হবে না। আচ্ছা, এই ফি জমা দেওয়ার ক্ষেত্রে কি কোনো ফাঁদ আছে? একটা বড় ফাঁদ আছে। অনেক সময় ব্যাংক থেকে টাকা কেটে নিলেও সার্ভারে আপডেট হতে দেরি হয়। পেমেন্ট সফল না হওয়া পর্যন্ত স্ট্যাটাস পেন্ডিং দেখাবে। আর নির্দিষ্ট সময়ের পর তো এগুলো বাতিল হয়ে যাবে। হ্যাঁ, তাই ফি দেওয়ার পর অবশ্যই চেক করতে হবে যে স্ট্যাটাস সাকসেসফুল দেখাচ্ছে কিনা। সবকিছু ঠিকঠাক পূরণ করার পর শুধু ১০০ টাকার জন্য বাদ পড়ে যাওয়াটা মারাত্মক হতাশা। আচ্ছা, সাবমিট বাটনে ক্লিক করার ঠিক আগে মনের মধ্যে কোন চূড়ান্ত চেকলিস্ট থাকা উচিত? অন্তত 4টে বিষয়। 1. নাম ও জন্ম তারিখ 10ম শ্রেণীর সার্টিফিকেটের সঙ্গে অক্ষরে অক্ষরে মিলছে কিনা। 2. ডোমিসাইল রাজ্য ঠিকভাবে সিলেক্ট হয়েছে কিনা। আর ৩ নম্বর? 3. ছবির ব্যাকগ্রাউন্ড হালকা কিনা, দুটো কান দেখা যাচ্ছে কিনা এবং ছবির ওপর সাম্প্রতিক তারিখ আছে কিনা। আর 4. ফি পেমেন্টের স্ট্যাটাস সাকসেসফুল দেখাচ্ছে কিনা। আর ১৯ মের জন্য অপেক্ষা করে বসে থাকা যাবে না, তাই তো? একদম না। শেষ মুহূর্তে সার্ভার জ্যাম হতে পারে, তাই দ্রুত আবেদন করা উচিত। রাইট। এই চেকলিস্টটা মাথায় রাখলে অন্তত টেকনিক্যাল ভুলের কারণে কারো ফর্ম বাতিল হবে না। আমরা দেখলাম কিভাবে সঠিক বয়স মেলাতে হয়, ডোমিসাইলের নিয়ম বুঝতে হয় আর নির্ভুল ফর্ম জমা দিতে হয়। আলোচনা শেষ করার আগে আমি একটা ছোট্ট জিনিসের দিকে নজর টানতে চাই। নোটিফিকেশনে একটা জায়গায় বায়োমেট্রিক ডেটা ক্যাপচারিং এবং শারীরিক মাপজোকের সময় রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিভাইস বা আরএফআইডি এর ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে। আরএফআইডি মানে দৌড় বা উচ্চতা মাপার জন্য? হ্যাঁ, একবার ভাবুন, আগে যেখানে অফিসাররা ফিতা দিয়ে মেপে উচ্চতা মাপতেন, স্টপ ওয়াচ ধরে দৌড়ের সময় হিসেব করতেন, আজ সেখানে সেন্সর আর মাইক্রোচিপ ব্যবহার করা হচ্ছে। বাবা, কি সাংঘাতিক পরিবর্তন! একজন প্রার্থীর গায়ে একটা চিপ লাগানো থাকবে, যা নিখুঁতভাবে তার দৌড়ের সময় রেকর্ড করবে। এটা প্রমাণ করে যে ডিজিটাল প্রযুক্তি কিভাবে সরকারি নিয়োগকে দুর্নীতিমুক্ত আর বিজ্ঞানসম্মত করে তুলছে। এটা সত্যিই একটা দারুণ চিন্তার খোরাক। আমরা আলোচনা শুরু করেছিলাম এই ভেবে যে সরকারি নিয়োগ মানেই পুরনো আমলাতান্ত্রিক জটিলতা। কিন্তু এখন সেটা অনেক বেশি স্বচ্ছ। একদম। সেই গোলকধাঁধার ভেতরে এখন প্রযুক্তির আলো জ্বলছে। নিয়মগুলো কঠোর ঠিকই, কিন্তু অন্ধ নয়। যার যোগ্যতা আছে এই সিস্টেমে তার জায়গা কেউ কেড়ে নিতে পারবে না। ঠিক তাই। আজকের মতো এই ডিপ ডাইভ এখানেই শেষ করছি। এত সুন্দর করে বিষয়গুলো বোঝানোর জন্য আপনাকে ধন্যবাদ। যারা প্রস্তুতি নিচ্ছেন, সাবধানে ফর্ম পূরণ করুন আর নিজের প্রস্তুতির ওপর বিশ্বাস রাখুন। ভালো থাকবেন।